বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক। প্রধানমন্ত্রী মার্কিন সফরের জন্য রাখা এয়ার ইন্ডিয়ার অতিরিক্ত বিমান থেকে মিলল নিষ্ক্রিয় গ্রেনেড। চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্রই। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় ফাঁক। প্রধানমন্ত্রী মার্কিন সফরের জন্য রাখা অতিরিক্ত এয়ার ইন্ডিয়ার বিমান থেকে মিলল নিষ্ক্রিয় গ্রেনেড। বিমানের বিজনেস ক্লাস থেকে পাওয়া যায় গ্রেনেডটি। 747-400 বিমানটি থেকে গ্রেনেড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুম্বাই থেকে হায়দ্রাবাদ হয়ে জেড্ডা পৌঁছায় বিমানটি। জেড্ডা বিমানবন্দরে অবতরণের পর নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার কর্মীরা বিষয়টি জানতে পারেন। মোদি যখন আমেরিকায়, তখন নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে মোদির জন্য দাঁড়িয়েছিল বিমানটি। নির্দেশ ছিল যে কোনো সময় উড়ে যেতে হতে পারে মার্কিন মুলুকে। কিন্তু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পর বাণিজ্যিক কাজে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় 747-400 বিমানটিকে। ঘটনা তদন্তের ভার নিয়েছে ভারতীয় নিরাপত্তা সংস্থা। সে কারণে এখন জেড্ডা শহর ছাড়তে পারবে না বিমানটি। এয়ার ইন্ডিয়ার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বিমানটি থেকে একটি সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিহারের পাটনায় গান্ধী ময়দানে দশেরা অনুষ্ঠান চলাকালীন পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে 32 জনের। দুর্ঘটনা কবলিত মৃতদের 2 লক্ষ টাকা করে ও আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের গান্ধী ময়দানে দশেরার সন্ধ্যেটা নিমিষে বদলে গেল কান্না আর অ্যাম্বুলেন্সের সাইরেনে। শুক্রবার পাটনায় দশেরা অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 32 জনের। প্রতি বছরের মতো এবছরও দশেরা উৎসবের আয়োজন করা হয়েছিল পাটনার গান্ধী ময়দানে। রাবণ বধ দেখতে শুক্রবার সন্ধ্যায় সেখানে ভিড় করেছিলেন কমপক্ষে 50,000 মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি সহ মন্ত্রিসভার অনেক সদস্যই। অভিযোগ, হঠাৎই গুজব ছড়িয়ে পড়ে যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। তারপরই গান্ধী ময়দান থেকে বেরোনোর জন্য শুরু হয় হুড়োহুড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সে সময় কেবল একটি গেটই খোলা ছিল, ফলে সকলে সেখানে ভিড় করেন। এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি। ভিড়ের মধ্যে শিশু ও মহিলারা পড়ে যান। তার উপর দিয়েই আতঙ্কিত মানুষজন বাইরে বেরোনোর চেষ্টা করলে পদপিষ্ট হয়ে প্রাণ হারান অনেকেই। बिजली का कहीं तार गिर गया है, उसी क्रम में उन्होंने भगदड़ करवा दिया। जिस क्रम में एक बच्चा गिर गया सर, उसके क्रम में वो बच्चा चहर के साथ मतलब इस तरह से गिरने लगा आदमी सर, एक पे चहर के साथ इस क्रम में भागने लगा, जिसके क्रम में सर काफी। আহতদের নিয়ে যাওয়া হয় পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব বেশ খানিকটা হওয়ায় মাঝপথে মৃত্যু হয় কয়েকজনের। দুর্ঘটনার পর রাজধানীর সরকারি হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার খবর পেয়ে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণও দেয়া হবে বলে জানা যায়। दुखदपूर्ण है, दुखदायी है, लेकिन एक्सीडेंटल है। अफवाह किसी ने फैलाया और एक से एक धक्कंगल मच गए, नीचे गिर गए लोग, उसी पर गिरते चले गए। वो घटना हुई, उसके बाद यहाँ पर आए हैं, सबका इलाज ठीक हो रहा है, आउट ऑफ डेंजर है। मरने वाले लोग हैं उनको 3 लाख रुपया हम लोग दे रहे हैं, कल मिल जाएगा। जो घायल हैं उनको 25 लाख रुपया दे रहे हैं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সপ্তমী, অষ্টমী, নবমী, তারপরই এলো বিজয়া দশমী। বিষাদের সুর বইছে আকাশে বাতাসে। সারা রাজ্যের সাথে রাজধানীতেও একটাই কলরব, আসছে বছর আবার হবে। নবমীর নিশি কেটে শনিবার দশমী। উমার কৈলাস ফেরার পালা। 4 ছেলে মেয়ে নিয়ে দেবী এদিন ফিরে যাবেন মহাদেবের কাছে। আকাশে বাতাসে বিষণ্ণতার সুর। সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে চলছে সিঁদুর খেলা। মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন মহিলারা। যদিও পঞ্জিকা মতে শুক্রবারই ছিল বিজয়া দশমী। রাজধানী আগরতলা সহ রাজ্যের নানা স্থানে শুক্রবারে প্রতিমা নিরঞ্জনের পালা সেরে নিয়েছেন অনেকে। এদিকে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন মণ্ডপগুলিতে শনিবার সকাল থেকেই একদিকে চলে দেবীবরণ, অন্যদিকে জমজমাট সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। রাতে হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। এদিকে বিসর্জনকে কেন্দ্র করে বিভিন্ন দশমী ঘাটগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসছে বছর আবার হবে, এই আশাতেই বিষণ্ণ হৃদয়ে মাকে বিদায় জানাচ্ছেন সকলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিয়েছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে।
শারদোৎসব শেষ হতে না হতে উদযাপিত হতে যাচ্ছে ঈদ উজ জোহা। প্রথমে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরে তা কাটিয়ে উঠে আগামী 6 অক্টোবর সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উজ জোহা। মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ উজ জোহা ভারতবর্ষে উদযাপিত হচ্ছে সোমবার। এমনটাই খবর দিল্লি সহ নানা ইসলামিক সংগঠনগুলির সূত্রে। ঈদ উজ জোহা উদযাপন নিয়ে শনিবার কিছুটা বিভ্রান্তি ছড়ায় সোনামুড়া মহকুমার মুসলিম অংশের জনগণ সহ রাজ্যের মুসলিম অংশের জনগণের মধ্যে। কারণ সৌদি আরবে যেদিন ঈদ উৎসব পালিত হয় স্বভাবত তার পরদিনই ভারতবর্ষ সহ বিশ্বের অন্যান্য দেশে ঈদ উৎসব পালিত হয়ে থাকে। কিন্তু এবছর শনিবারই সৌদি আরবে ঈদের নামাজ হয়ে যাওয়ায় ঈদের দিন নিয়ে সৃষ্টি হয়েছে এই বিভ্রান্তি। যদিও পরে বিভিন্ন ইসলামিক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্যে ঈদ উজ জোহার নামাজ অনুষ্ঠিত হবে 6 অক্টোবর অর্থাৎ সোমবার। এ বিষয়ে জানাতে গিয়ে ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসিন মিয়া জানান, উৎসব এটা খুশির উৎসব, সকলে ধনী দরিদ্র সবে এটা উৎসব হিসাবে আনন্দ হিসাবে সকলে পালন করবে। তবে রোজার ঈদ আর আমাদের এই ঈদ উল আজহা কোরবানির ঈদ এটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো রোজার ঈদটা আমরা যখন চাঁদ দেখি, চাঁদটা দেখার সাথে সাথে আমরা ঈদ উল ফিতর, রোজার ঈদটা, রমজানের ঈদ আমরা পালন করি। কিন্তু কোরবানির ঈদ যেটা আমরা ঈদ উল আজহা বলি সেটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো এই আমাদের যে চাঁদ, এই চাঁদটার 7 তারিখ থেকে আমাদের হজের কাজ শুরু হয়। 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে হজের প্রচণ্ড কাজ আছে। সেই হিসাবে সৌদি আরবের বাদশাহ, সৌদি প্রশাসন, তাদের মন্ত্রী মিনিস্টার বসে তারা সিদ্ধান্ত করে এইটাকে একদিন আগেও করতে পারে, পরেও করতে পারে। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, কিন্তু 60 লক্ষ 70 লক্ষ মানুষের সমাবেশ একসাথে হয়। তো সৌদি প্রশাসন এটাকে তারা কন্ট্রোলিং পাওয়ার এবং সব কিছু বিবেচনা করেই তারা একদিন আগেও তারা ঘোষণা করতে পারে। এই বছর ঈদটা একদিন আগে করেছি, তা আমরাও একদিন পরে করার দরকার না, তা নয়। এই ঈদের মধ্যে বেশ কন্ট্রোল এটাই, সৌদি আরবের সরকার একদিন আগে করতে পারে, কিন্তু আমরা চাঁদের 10 তারিখের আগে আমরা কোনোদিন করতে পারি না। সৌদি আরব সরকার 8 তারিখও করতে পারে, 9 তারিখও করতে পারে, 10 তারিখ করতে পারে, কিন্তু আমরা তা করতে পারি না। সারা বিশ্ব মুসলমানের জন্য আপনার চাঁদের 10 তারিখ ঈদ করা এটা হলো আমাদের উপরে কর্তব্য, কিন্তু চাঁদের 10 তারিখের আগে আমরা কখনো কোরবানি বা ঈদ আমরা করতে পারি না। তার জন্য আমরা সকলে অবগত। আমাদের ইন্ডিয়ান সরকার, আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট প্রশাসন আমাদেরকে সোমবার ছুটির ঘোষণা করছে 6 তারিখ, অর্থাৎ চাঁদের 10 তারিখ আমরা সরকারি ঘোষণা মেনে আমরা ঈদ করব। আর আমাদের ভারতবর্ষে যতগুলো ইসলামিক সংগঠন রয়েছেন সকলে সোমবারে 6 তারিখ ঈদ করবেন। আমরা দিল্লিতেও ফোন করেছি, গুজরাট, বোম্বাইতে আমাদের সংগঠনের সাথে আমরা কথা বলেছি। সবাই এর মধ্যে কোনো মতানৈক্য নাই। আমরা আমাদের রাষ্ট্রীয় আইন হিসাবে আমরা 6 তারিখ সোমবারে আমরা ঈদ করব। এর মধ্যে আমাদের মতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা এক মতে সকলে 6 তারিখ ঈদ আমরা পালন করব। উল্লেখ্য, ঈদ উজ জোহা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব। গরু, ছাগল জাতীয় প্রাণী কোরবানির মধ্য দিয়ে ঈদ উজ জোহা পালন করে থাকে মুসলিম ধর্মাবলম্বীরা। আর শারদীয় উৎসব শেষ হতে না হতেই ঈদের আনন্দে মেতে উঠতে প্রস্তুত সোনামুড়া মহকুমাবাসী সহ গোটা রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উৎসবের মধ্যেই বন্যা বিধ্বস্ত অসমের বিস্তীর্ণ অঞ্চল। বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 44 জনের। এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে কোপালী নদীর জল। উৎসবের মধ্যেই বন্যায় বিধ্বস্ত অসমের বিস্তীর্ণ অঞ্চল। বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 44 জনের। কোপালী নদীর জল এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। কামরূপ, গোয়ালপাড়া, ধুবড়ি, মুড়িগাঁয়ের প্রায় 4 লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। শুধুমাত্র গোয়ালপাড়াতেই 37,000 হেক্টর চাষের জমি বন্যায় নষ্ট হয়ে গিয়েছে। इतना पानी है, हम लोग कैसा रहेगा? पानी, खाना पीना कुछ भी नहीं है, इतना पानी है घर में, पूरा एकदम सामान उमान सब भस के जा रहा है, क्या करेगा हम लोग? পরিস্থিতি মোকাবেলায় সরকারের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে। 21,000-এর বেশি মানুষ ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। মরিগাঁও জেলা থেকে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ধুবড়িতেও একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কামরূপ রুরাল অঞ্চলে প্রাণ হারিয়েছেন 16 জন। কামরূপ মেট্রোতে মারা গিয়েছেন 6 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সারা রাজ্যের সাথে সোনামুড়াতেও পালিত হয় শারদীয় দুর্গোৎসব। ছোট ও বড় বাজেটের পুজোগুলোতে আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা সোনামুড়া। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের দিনগুলিতে আনন্দে মেতে উঠেছে সোনামুড়া মহকুমা সহ গোটা রাজ্যবাসী। পুজোর প্রায় প্রতিটি দিনই দর্শনার্থীদের দখলে ছিল প্রতিটি পুজো মণ্ডপ সহ সড়কগুলো। সোনামুড়া শহরেও একই চিত্র পরিলক্ষিত হয়। নবমীর রাতে সোনামুড়ার বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল পুজো প্যান্ডেলগুলো থেকে গোটা শহরকে। নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। আসুন দেখে নেওয়া যাক সোনামুড়া শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলো। সোনামুড়া শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে একটি হচ্ছে ব্লাড ড্রপস ক্লাবের পুজো। এবছর তাদের বাজেট ছিল 5 লক্ষ টাকা। মূর্তি তৈরি করেছেন নবদ্বীপের মৃৎশিল্পীরা। প্যান্ডেল তৈরি হয়েছে কাল্পনিক। ব্লাড ড্রপস ক্লাবের এবারের আকর্ষণ ইসরোর মঙ্গলযান অভিযান। নবমীর রাতে প্রচুর সংখ্যক দর্শনার্থীদের লাইন লক্ষ্য করা যায় ব্লাড ড্রপস ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আমাদের পূজায় এবার বিশেষ করে আমাদের প্রতিমাটা কলকাতা কারিগরি করেছি, কলকাতা নবদ্বীপের। আর প্যান্ডেলটা আছে, আর আমাদের একটা থিম করেছি বৈজ্ঞানিক তাই নিয়ে করছি। প্রচুর মানুষ হয়েছে, আমরা ওটাকে ডিসিপ্লিনভাবে ঢোকানোর ব্যবস্থা করছি। ভিতরে ঠান্ডা যেমন থাকে সেই ব্যবস্থা করছি। বাজেটটা হ্যাঁ, আমাদের বাজেট 5 লক্ষ টাকা। থেকে তারা ওদের আমাদের হেল্প করেছে। আর আমাদের নিজস্ব চাঁদা দিয়ে পুজো করি, কোথায় চাই না, আমরা নিজস্ব চাঁদা দিয়ে পুজো করি। কত সময় আমাদের কোনো হেল্প করেছে। মানুষরা পুজো দেখার জন্য আপনাদের তরফ থেকে সব রকমের যারা যে অসুবিধা হচ্ছে আমরা দেখছি, তাদেরকে আমরা মানে জল খাওয়া যা যা লাগছে সব দিচ্ছি। সোনামুড়া শহরের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী পুজো হলো দুর্গাবাড়ির পুজো। প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে এই পুজো। এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় হয়ে আসছে এই পুজো। তাদের এবারের বাজেট ছিল 45,000 টাকা বলে জানান এক সদস্য। 45,000 টাকা। কতজন সদস্য আছে? সদস্য বলতে সোনামুড়ার সবাই সহযোগিতা করে, টাউনের সবাই সহযোগিতা করে। এমনি সদস্য আছে 15-20 জনের মতো। সরকারিভাবে কি কোনো সাহায্য পাবে? না না। কত বছর পূজাটা? এটা ঠিক আমার জানা না, প্রায় 100 বছর উপরে। সোনামুড়া শহরের আরও একটি বিগ বাজেটের পুজো হচ্ছে তামসাবাড়ি বিবেকানন্দ ক্লাবের পুজো। এবছর তাদের বাজেট ছিল 2.5 লক্ষ টাকা। মূর্তি তৈরি করেছেন কলকাতার বিখ্যাত মৃৎশিল্পী তারক পাল। ক্লাবের সম্পাদক এ বিষয়ে জানান, আমরা তো বরাবরই শান্তির পক্ষে। সবাই আমরা চাই সোনামুড়া আর কি হিন্দু মুসলমান সবাই সমানভাবে এখানে অংশগ্রহণ করুক। এবং যেটা আমাদের পাড়ার এবং আমাদের যে এরিয়ার যে ঐতিহ্য, সেটা হলো যে মানুষকে একত্রিত করা, সে মানুষ যে ধর্মেরই হোক না কেন। তো অ্যাকচুয়ালি দুর্গাপূজাটা তো এখন সার্বিক উৎসব হয়ে গেছে। এখন তো আর সেই হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন এটা সার্বিক হয়ে গেছে। তা আমরাও চাই সেটা সার্বিক থাকুক। সেদিক থেকে প্রথমে যেটা বলছি যে আমাদের পুজোটা এবার 48তম পুজো, যেটা আপনাদেরকে আমরা আগেও বলেছি। আর যেটা আমাদের বাজেট, আমার দাদা একটু মানে বলতে একটু হয়েছে যে এটা আমাদের বাজেট প্রায় 2.5 লাখ টাকা আমাদের বাজেট আছে। তো আমাদের মূর্তি যে এবার যে মূর্তিটার যে ধরনটা হয়েছে সেটা হলো যে পুরো দুর্গা ফ্যামিলি, মানে সে মার যে ফ্যামিলি, সেই ফ্যামিলি যে অপসংস্কৃতিকে ধ্বংস করার জন্য যে ট্রেন্ড, মানে অসুরকে ধ্বংস করার জন্য ট্রেন্ড, পুরো ফ্যামিলি একসঙ্গে যুদ্ধ করেছে। হ্যাঁ, যুদ্ধ করে সেই অসুরদেরকে ধ্বংস করেছে। সেটাই হলো আমাদের ক্লাবের এবার যে প্রতিমার মূল মানে উদ্দেশ্য। তো এখানে প্রতিমা বানিয়েছে যে কলকাতার নদিয়া ডিস্ট্রিক্টের একজন শিল্পী তারক পাল। নিশ্চয়ই আপনারা জানেন, সে খুব পরিচিত তারক পাল। উনি আমাদের এখানে প্রায় 19 বছর ধরে প্রতিমা তৈরি করছেন। শিল্পী দীপক সিং। আর আমরা যারা আছি এখন তো আজকে সেই বিজয়া দশমী হয়ে গেল। এখন আমি আমার ক্লাবের সেক্রেটারি, আমি সোনামুড়ার বাসী তথা প্রত্যেক মানুষকে, দেশের বিদেশের পৃথিবীর প্রত্যেক মানুষকে আমার ক্লাবের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে প্রত্যেককে বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শহরের আরও একটি বিগ বাজেটের পুজো হচ্ছে ধলিয়ায় বিওসি সংলগ্ন রামকৃষ্ণ ক্লাবের পুজো। এই ক্লাবটি অল্প খরচে প্রতিবারই দর্শনার্থীদের সুন্দর একটি পুজো উপহার দিয়ে আসছেন। রামকৃষ্ণ ক্লাবের বাজেট 2 লক্ষ টাকা বলে জানান ক্লাবের এক কর্মকর্তা। আমাদের 45তম শারদোৎসব রামকৃষ্ণ ক্লাবের আমাদের পূজাটা খুব স্বল্প বাজেট হয়েছে, তার মধ্যে আমরা মানুষকে সমাগম করতে চেষ্টা করেছি। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রচুর মানুষ
এখানে আসছে এবং আনন্দ উপভোগ করছে। তাছাড়াও আমাদের সোনামুড়া থেকে এখানে ডিস্টেন্সটা অনেকটা দূরে, মাঝে কোনো পূজা নেই, তার এই পথটা অতিক্রম করেও আমাদের এই পূজাটা দেখতে আসে। তো আমি সবাইকে বলবো যাতে আমাদের ভবিষ্যতের দিনগুলি যাতে আরও আমরা ভালোভাবে কাজ করতে পারি এবং সবাই যাতে আমাদের দিকে অগ্রসর হয়, এটি আমি বলবো। আর এর মাঝে আমি সবাইকে এই চ্যানেলের মাধ্যমে, খবর ত্রিপুরার মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিই, সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে সুন্দরভাবে বাঁচতে পারে এবং আগামী বছর যাতে আবার আমরা এখানে সবাইকে দেখতে পাই, এটি আমাদের পুজো বাজেটটা মাত্র 2 লক্ষ টাকা। আমাদের বিশেষ কিছু আকর্ষণ নেই, তারপরও আমাদের যে স্বল্প বাজেটের মধ্যে আমরা একটা কাল্পনিক প্যান্ডেল তৈরি করেছি, যেটা আমার মনে হয় সোনামুড়ার মধ্যে আমাদের একটু ভালো হয়েছে। তো সবসময় এটা আমরা একটু আলাদা করার চেষ্টা করি। এটা আমাদের একজন পাড়ার স্থানীয় শিল্পী দিলীপ সূত্রধর। এছাড়া সোনামুড়া শহরের স্বল্প বাজেটের পুজোগুলির মধ্যে রয়েছে শিবশক্তি ক্লাব, রেনবো ক্লাব, ধলিয়াই যুব সমাজ ক্লাব, মাস্টারপাড়া, সপ্তদ্বীপ ক্লাব, নবজ্যোতি ইত্যাদি ক্লাবের পুজোগুলি। এছাড়াও শহরের পার্শ্ববর্তী এলাকা ঠাকুরমুড়ার কয়েকটি পুজো নজর কেড়েছে দর্শনার্থীদের। এদের মধ্যে রয়েছে ইয়ং ব্লাড ক্লাব, মহিলাদের দ্বারা আয়োজিত লাল বাহাদুর ক্লাব এবং নজরুলপল্লী পুজো কমিটির পুজো। সব মিলিয়ে পুজোর দিনগুলিতে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে সোনামুড়া শহরেও। ক্যামেরায় টুটন চৌধুরীর সঙ্গে সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। অষ্টমীর ছুটিতে হঠাৎ জেলা শাসক সহ এসডিএম এর পঞ্চায়েত পরিদর্শনকে কেন্দ্র করে সরকারি কর্মচারী সহ বুদ্ধিজীবী মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের কর্মচারী এসডিএম বিডিওদের ডাকিয়ে বৈঠক করলেন জেলা শাসক সহ এসডিএম। অষ্টমীর ছুটিতে হঠাৎ জেলা শাসক সহ এসডিএম বিম্বিসার ভট্টাচার্যের পশ্চিম গ্রাম পঞ্চায়েত পরিদর্শনকে কেন্দ্র করে সরকারি কর্মচারী সহ বুদ্ধিজীবী মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা, আর কয়েকটি লাইন ডিপার্টমেন্ট বাদ দিলে প্রায় সবকটি দপ্তরে কর্মচারীরাই ছুটি কাটাচ্ছেন পুজোর 4 দিন পরিবারের লোকেদের নিয়ে। তবে কি এত জরুরি পরিদর্শন জেলা শাসক এল ডার্লং এর, যে সবকটি পঞ্চায়েত বাদ দিয়ে শুধুমাত্র পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের কর্মচারী এসডিএম বিডিওদের ডাকিয়ে বৈঠক করলেন? পূজার ছুটিতে এই ধরনের বৈঠকে কর্মচারী মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি দুর্গাপূজাকে এক প্রকার তোয়াক্কা না করেই বলেন যে 12 মাসে হিন্দুদের 13 পার্বণ, তাতে কি কাজে গাফিলতি করা যাবে না। ডিএম এর পরিদর্শনে এক প্রকার ক্ষোভেশ্বরেই কর্মচারীরা প্রশ্ন তুলতে শুরু করলেন যে ডিএম ও এসডিএম এর প্রশাসনিক গেরাকলের জন্য তাদের পরিবার নিয়ে দুর্গাপূজার মুহূর্তেও দপ্তরে আসতে হলো। এই ব্যাপারে ডিএম এল ডার্লং এর সাথে কথা বললে তিনি জানান, পঞ্চায়েতে কি রকম কাজ চলছে তা পরিদর্শন করা তার এদিনের সফরের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, কাজ কিরকম চলছে এটা একটু চেক করা। স্যার, এটা তো আগেও অনেক সময় ছিল, আজকে পূজা মুহূর্তে, যেহেতু হিন্দুদের একটা বড় পূজা দুর্গা উৎসব, এই পূজাতে তো অনেকে ছুটিতে পরিবার নিয়ে থাকে। ছিল আমি আজকে একটু অবসর পাইছি, এই জন্য এমনি তো অফিসিয়াল কি খোলা না ছুটি এখন? আমার তো কোনো বন্ধ নাই। না না, এই যে পঞ্চায়েতগুলো তো এখন ছুটি। পঞ্চায়েতের ছুটি তো জানি না, সরকারি কিছু কিছু অফিসের তো ছুটি আছে। এখন আমাদের আমাদের তো ছুটি তো নাই, আমরা তো কাজ করতে পারি, কাজ পরিদর্শন করতে পারি, এরকম তো কোনো ডেভেলপমেন্ট কাজ দেখতে তো কোনো আপত্তি নাই। এটা তো রুটিন ভিজিট। স্যার, কি পেয়েছেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য? এরকম এই পঞ্চায়েতে কোনো ধরনের কোনো কাজ ভালো আছে, রেকর্ডপত্র ভালো আছে, স্যাটিসফ্যাক্টরি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শহরের সাথে টেক্কা দিয়ে প্রত্যন্ত গ্রামগুলিও ব্রতী হয়েছে শারদোৎসবে। উদয়পুর মহকুমার প্রত্যন্ত গ্রাম তুলামুড়ার ঋষি অরবিন্দ ক্লাব এবার গ্রাম ও শহরকে এক করে তুলেছে তাদের মণ্ডপ সজ্জায়। শারদ আয়োজনে একটু ব্যতিক্রম উদয়পুর মহকুমার প্রত্যন্ত গ্রাম তুলামুড়া। শহর উদয়পুর থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্বে তুলামুড়া, কিন্তু তুলামুড়ার ঋষি অরবিন্দ ক্লাবের শারদ আয়োজনে ভাবনার কোনো ঘাটতি নেই। একদিকে দর্শকদের আনন্দ দিতে, অন্যদিকে সমাজের কাছে নানান সচেতনতা ও বিকল্প তুলে ধরার চেষ্টার কোনো কসুর ছিল না উদ্যোক্তাদের। উত্তর তুলামুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই ক্লাব আজ থেকে 15 বছর আগেও এই গ্রামে সন্ত্রাসবাদ তাড়া করে বেড়াতো। মিশ্র বসতি এলাকার জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরিতে প্রতিক্রিয়ার শক্তি চেষ্টা চালিয়েছে, কিন্তু উন্নয়ন ও শান্তিকামী মানুষের কাছে চক্রান্তকারীরা ব্যর্থ। শারদ আয়োজনে উভয় অংশের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এবং ভাবনা থেকেই তা স্পষ্ট। স্থানীয় শিল্পীদের দ্বারা সহজ সরল মণ্ডপসজ্জা আর দশভুজার রূপ, আনন্দের কোনো ঘাটতি নেই। সঙ্গে গড়ে তোলা হয়েছে পশু ও পাখির প্রদর্শনী মণ্ডপ, কৃষি ও কৃষিজ ফসলের মণ্ডপ, গ্রাম ও শহরের পার্থক্য বোঝাতে সুন্দর স্টল,
হস্ততাঁত ও কারুশিল্পে তৈরি পুতুলের স্টল এবং সঙ্গে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে প্রয়াস। পশু পাখি স্টলে রয়েছে খরগোশ, টিয়া, ময়না, রাজহাঁস, মুরগি সহ নানান কিছু। ক্লাব সম্পাদক সত্যম সাহা জানালেন, 12 বছর ধরে ঋষি অরবিন্দ ক্লাবের শারদ আয়োজন। ত্রিপুরায় হারিয়ে যাচ্ছে নানান পশু পাখি। নতুন প্রজন্ম হয়তো দেখেনি অনেক কিছুকে। তাদের কাছে এই পশু ও পাখিগুলিকে তুলে ধরতে এবং ত্রিপুরার বুকে তাদের সুরক্ষিত রাখতে একটা বার্তা। কৃষি প্রধান জায়গায় কৃষকের ফসলের প্রদর্শনী এবং সঙ্গে সচেতনতা বার্তা। এসআরআই পদ্ধতিতে ধান চাষ, বিজ্ঞানসম্মত উপায়ে কৃষক কিভাবে উদ্যোগ নিলে কৃষিকাজে লাভবান হতে পারে তার সচেতনতা। তিনি জানান, রাজ্যে গ্রাম শহরে পার্থক্য ধীরে ধীরে কমে আসছে। সেই চিত্র তুলে ধরা হয়েছে। তা যাতে মানুষ বুঝতে পারে, সেজন্যই গ্রাম শহরের চিত্রের স্টল। আমরা ঋষি অরবিন্দ ক্লাব পূজা কমিটির সদস্য। এই বছর আমরা 12তম দুর্গোৎসব আয়োজন করেছি। এখানে এই বছর আমরা আয়োজনে গ্রাম শহরের কিছু বিভিন্ন স্টল তৈরি করে গ্রাম শহরের মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি এখানে ছোটো ছোটো শিল্পীদেরকে বোঝানো যায় যে এই পাখিগুলো একদিনে আমাদের রাজ্যের ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যগুলিকে তাদের সামনে ধরে রাখার তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি এখানে ত্রিপুরা রাজ্যে যেহেতু ক্ষুদ্র শিল্পের উপর নির্ভরশীল, এখানে বৃহৎ শিল্প গড়ে উঠতে পারে সম্ভব হয়নি এখনও। তাই এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরাও যাতে শিখতে পারে ত্রিপুরা রাজ্যে কীভাবে ছোটো ছোটো ক্ষুদ্র শিল্পের মাধ্যমে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য আমরা এখানে সূত্র কাজের উপর একটা কাজ রেখেছি। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আমাদের ত্রিপুরা রাজ্যে। অন্যদিকে ক্লাব সম্পাদক জানান, রাজ্যে এখনও তেমন বড় শিল্প গড়ে ওঠেনি। ছোট ছোট কাজ করে কিভাবে নিজে উপার্জনশীল হওয়া যায় তার জন্য হস্ততাঁত কারুশিল্পের পুতুল প্রদর্শনী। সুতোর তৈরি পুতুলগুলি ক্লাব সদস্যরাই তৈরি করেছেন। মানুষ আসলে কিভাবে এগুলি তৈরি হয়েছে এবং কিভাবে উপার্জন করা সম্ভব তা তুলে ধরছে ক্লাব সদস্যরা। একই সাথে ম্যালেরিয়া প্রতিরোধ, হাসপাতালে প্রসব করানো সহ নানান সচেতনতার বার্তা তুলে ধরতে গড়া হয়েছে স্টল। গ্রামের শারদ আয়োজন হলেও আলোর রোশনাই চারিদিকে, রয়েছে জলের ফোয়ারা। গ্রামও কিছু করে দেখাতে পারে, ভিন্ন ভাবনায় তা তুলে ধরল ঋষি অরবিন্দ ক্লাব। সঙ্গে মানুষের আগমন ও ক্লাব সদস্যদের আনন্দ উল্লাসের কোনো খামতি নেই। এক কথায় অনবদ্য এক আয়োজন। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান বিশ্বজিৎ সরকারের পুজোর ছুটি এবার খুশিতে কাটল না। পারিবারিক সম্পত্তির কলহে পাশের বাড়ি এক যুবকের দ্বারা আক্রান্ত হয়েছে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানীপুর গ্রামের 5 নং ওয়ার্ড এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি মামলাও করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান বিশ্বজিৎ সরকার পূজার ছুটি কাটাতে এসে পূজার আনন্দ উপভোগ করা তার ভাগ্যে জুটল না পরিবার নিয়ে। পারিবারিক সম্পত্তির কলহে পাশের বাড়ির এক যুবকের দ্বারা আক্রান্ত হয়। বর্তমানে ঘরেই তার চিকিৎসা চলছে। থানায় মামলা করেও পুলিশ প্রশাসনের কোনো প্রকার সহায়তা পাচ্ছে না বিএসএফ এর পরিবার। পূজা মুহূর্তে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বিএসএফ এর পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানীপুর গ্রামের 5 নং ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ সরকার 9 মাসের এক পুত্র ও 10 বছরের কন্যা এবং স্ত্রীকে নিয়ে তার পরিবার। 11 বছর হয়েছে বিশ্বজিৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের আগে বৌদি ও দাদাকে নিয়ে দিন ভালোই কাটত। বিশ্বজিতের স্ত্রী ঘরে আসতেই বৌদি ও দাদার সাথে তার সম্পর্ক নষ্ট হতে থাকে। প্রায় দীর্ঘদিন ধরে অনেক ঝামেলা হয়ে যায়। গ্রাম্য বিচারও হয়, কিন্তু কোনো ফল পায়নি বিশ্বজিৎ। এর জেরে সপ্তমীর সকালে আবারও ঝগড়া হয় বৌদির সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। গ্রামের প্রধান মেম্বারকে জানিয়ে বাড়ি ফেরার পথে গ্রামের এক যুবক শঙ্কর সরকার ও তার স্ত্রী অতর্কিতে দালাঠি দিয়ে হামলা চালায়। সাথে বিশ্বজিতের বৌদিও ছিল। গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় 8টি সেলাই লাগে ও একটি হাতও জখম হয়। পরবর্তী সময়ে 1 অক্টোবর সকাল 11টা নাগাদ নামধাম জানিয়ে ওই 3 জন হামলাকারীর বিরুদ্ধে এফআইআর করা হয় তেলিয়ামুড়া থানায়। বিশ্বজিতের স্ত্রী শিবানী সরকার জানায়, কর্মসূত্রে ওনার স্বামী বাইরে থাকেন। শরীর সুস্থ হলে আবার চলে যাবেন নিজ কর্মে। হ্যাঁ, মানে আমার স্বামী তো বেঁচে চাকরি করে, স্বামী যাইবো গা বাইরে। আমার তো 2টা বাচ্চা নিয়ে আমার থাকতে লাগবো। এমন মানে এত অত্যাচার আমার উপরে চালাইয়া তুলছে তারা। আমিও 2টা বাচ্চা নিয়ে আমি কীভাবে থাকবো?
মানে আমার যে কোনো সময় আমার গড়ায় আমার 2টা বাচ্চা সহ আমার কোন গুলা যেহেতু আমার স্বামীরে মার্ডার করে লেতে পারছে এই জায়গায় আমার 2টা বাচ্চা সহ আমার মার্ডার করে লেতে পারে। একটা রাতে বিয়েলে আমার ঘরে আমি একা থাকি, আমার যে কোনো সময় রাস্তাঘাটে বা আমার 2টা বাচ্চা আমি এক সময় গড়ে যে আমার 2টা বাচ্চারে আমার প্রাণ নিতে পারে যেভাবে আমাদের সাথে ওরা লাগছে যে অত্যাচার করতেছে। এখন আপনি কি চাইতেছেন? অনেকটা চাইতেছি আমি মানে আমি অনেক গ্রামে গঞ্জে আমি পারছি না, বহুতবার জানাইছি, তারা কইছে আর আমাদের বাড়ির সমস্যা তারা পারতো না এইভাবে আর মানে তারা পারে না ঠিক করতো, কইছে তারার কাছে গেছিল তারাই আমার আইন দেখাইছে, কইছে আইনে যাবো ওখানে। আমি আইনে গেছি, ওখানে আইনের সাহায্য আমি নিছি, ওখানে আইনে আমার কতটুকু আমার ওখানে সাহায্য করতে পারে আমি খালি এটাই আমার মানে আমার যথেষ্ট মানে আমার আইনের ভাবে গেছি, আইনে আমার এটা দেখতে নিত এটা আমার। হামলাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, যে কোনো মুহূর্তে আবার হামলা হতে পারে তাদের পরিবারে। বড়ই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া পুলিশ প্রশাসন কবে নাগাদ হামলাকারীদের গ্রেপ্তার করে, না আবারও হামলা হবার অপেক্ষা করে থাকে। আমি তো বিএসএফ চাকরি করি, আমার মিসেস প্লাস বাচ্চা থাকে 2টা, একটা ছেলে একটা বাচ্চা। আমি এই সারা বছর আমি যে সময় বাড়িতে বাইরে থাকি আমার বাড়ি করে মানুষ শ্বশুর বাড়ি অত্যাচার করে, যে জবরদস্তি সব কিছু করে, বাড়ি জায়গা জোগা সব বন্ধ করে রাখছি। আমি বাসাতে আসার পরে তাদের মেম্বার প্রধানরা গেলাম, গেছে আমার এই ব্যাপারটা করলাম, কোয়ার পরদা ওর বাড়ি আসার পরের থেকে আমার আসার দূরে বলা নাই, কিছু করার নাই, সাইকেল